দর্শক স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের ডেনিম শিল্প। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন ডেনিম এক্সপার্ট লিমিটেডের পরিচালক মহিউদ্দিন রুবেল। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ডেনিম মেলাটা শেষ হলো, আপনাদের পঞ্চমবারের মতন আয়োজন। আপনারা যেভাবে আয়োজকের হিসাবেও ভূমিকা পালন করছেন, আপনারা উৎপাদকের ভূমিকাতেও কিন্তু আপনারা রয়েছেন ডেনিম এক্সপার্টের সাথে। আমরা যদি পুরো বিষয়টাকে আপনার কাছে জানতে চাই যে একজন উৎপাদনকারী থেকে শুরু করে আপনারা মেলার যে বৈশিষ্ট্য প্রত্যেকটা জিনিসে যদি ধরে তাকায়, পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, আর মেলার সাফল্য জিনিসটাও জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে কোশ্চেনটা করার জন্য। দেখুন, আমরা এবার সহ 5 বার আমরা এটা আয়োজন করছি। প্রতিবারই আমরা নতুন কিছু এখানে ইমপ্লিমেন্ট করছি, নতুন কিছু শিখছি এবং অবশ্যই নতুন কিছু রেজাল্ট দেওয়ারও চেষ্টা করছি। বাট আলটিমেট আমাদের টার্গেট হচ্ছে কিভাবে ডেনিম শিল্পটাকে ওয়ার্ল্ড মার্কেটে যে বাংলাদেশের যে একটা শক্ত অবস্থান আছে বা আরও কীভাবে বৃদ্ধি করা যায়, তৈরি করা যায়, সেটাকে বিশ্ব দরবারে তুলে ধরা। একই সাথে আরেকটা কথা না বললেই না যে কিভাবে বাংলাদেশের ইমেজটাকে আমরা বাড়াতে পারি, আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিংটা আমরা করতে পারি আমাদের দেশকে। আমরা সবাই জানি যে বিগত বেশ কিছু সময়ে আমাদের দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা কারোর কোনো হাত নেই এসব ঘটনার পিছনে, তারপরও হয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারি না সামহাও। তো প্রতিবারই যখন আমরা একটু আগাতে যাই, দেখা যাচ্ছে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা এসে আমাদেরকে একটু থামিয়ে দিচ্ছে বা আনফর্চুনেটলি হয়ে যাচ্ছে। তো আমাদের এই ইভেন্টটার মাধ্যমে শুধু যে আমরা অর্ডার আনছি, গার্মেন্টস শিল্পটাকে আগাচ্ছি, ব্যাপারটা কিন্তু তা না। সেটার মধ্যে সীমাবদ্ধ এখন নেই। এখন কিন্তু এটা আমাদের একটি ইমেজের ব্যাপার হয়ে গেছে দেশের। ফর এক্সাম্পল, যখন আমরা লাস্টবার আমাদের আগের ইভেন্টটা যখন শেষ হলো, তখন এর পরেই আমাদের গুলশান ট্র্যাজেডিটা হলো। অবভিয়াসলি তখন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কোশ্চেন আসা শুরু হলো যে আদৌ আমরা নেক্সটটা কিভাবে দেখছি। কারণ আমাদের ইভেন্টটার মূলত পার্টিসিপেন্ট যারা, তারা আসলেই বিদেশি নির্ভর পার্টিসিপেন্টই এখানে বেশি। বিভিন্ন বায়াররা তাদের স্কেজুল করে থাকেন বিভিন্ন দেশ থেকে, অনেক আগে থেকে। তাদের স্কেজুল তো এত ইজিলি তারা চাইলে চেঞ্জ করতে পারেন না। সো তখন থেকে আমাদের কাছে ইমেল আসা শুরু হলো, হোয়াট ইউ আর থিঙ্কিং টু ডু ইন ফিউচার ইন ইউর নেক্সট ইভেন্ট। সো অবভিয়াসলি আমরা অবজার্ভ করছিলাম কি করা যায় বা না যায়। বাট ডেফিনেটলি আমরা একটা জায়গায় কনফিডেন্ট ছিলাম, আমাদের যে সাফল্য বা আমাদের যে কোয়ালিটি আমরা মেনটেন করেছি, আমাদের যে পার্টিসিপেন্ট ছিল বা আমাদের যে বায়াররা ছিল, তাদের কাছে আমাদের গ্রহণযোগ্যতাটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন কখনোই ছিল না। আমরা জানতাম যে তাদের কনফিডেন্স আমাদের উপরে থাকবে। সেই সাথে আমরা যদি তাদেরকে বুঝাতে সক্ষম হই যে আমার দেশের অবস্থা ভালো, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, লেটস কাম, তোমরা তো আগে এসছো, দেখেছো হাউ সিকিউর উই আর, কিছু একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য তোমরা পিছিয়ে যেতে তো পারো না, আমার টোটাল এতদিনের আমাদের গার্মেন্টস শিল্পের অবস্থানকে তোমরা অস্বীকার করতে পারো না। সো আমরা তখন থেকে আমরা কাজ করা শুরু করলাম এবং আমরা ডেফিনেটলি আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা এবারও আমরা তাদেরকে আনতে পারবো। এবং দেখেন, বাংলাদেশে এই মুহূর্তে আমার জানা মতে এতগুলো ফরেনার নিয়ে, এতগুলো বিদেশি নিয়ে একসাথে এত বড় গ্যাদারিং কিন্তু আমার জানা নেই কোথাও হচ্ছে। আমাদের ইভেন্টের মাধ্যমেই কিন্তু সেটা হচ্ছে। সো এটা শুধু শিল্পটাকে আগিয়ে নিচ্ছে তা কিন্তু না, আমার দেশটা যে সিকিউরড, আমার দেশটাকে যে বাইরে ব্র্যান্ডিং করতে হবে, আমাদের দেশে ইমেজটা বাড়াতে হবে, সেটাও কিন্তু এখানে এই ইভেন্টের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এবং তারা এই ইভেন্টের মাধ্যমে দেশে আসছে, আমাদের অন্য অন্য শিল্পও কিন্তু জড়িত হয়ে যাচ্ছে। তারা হোটেলে থাকছে, তারা বাংলাদেশ দেখছে, তারা বাংলাদেশ সম্বন্ধে জানছে। সো তারাও ইন্টারেস্ট তাদের কিন্তু গ্রো করছে আরও অন্য সাইটগুলোতেও। সো আমার ইমেজ, আমার দেশের ব্র্যান্ডিংও কিন্তু এখানে হচ্ছে। সো অবশ্যই আমি বলবো যে আমরা সব দিক থেকে আমরা আশাবাদী এবং আমরা মনে করছি আমরা ভালো কিছু করছি। মেলাতে যদি নজর দিয়ে থাকি, মেলার মধ্যে যারা এসেছেন বাইরের দেশগুলো থেকে, নজরটা কিন্তু ইউরোপের দিকে, আমার যদি ভুল না হয়ে থাকে, সবচেয়ে বেশিটুকু ছিল। ওখান থেকে আমরা মাঝে মাঝে বলে থাকি যে মেলাতে স্পটে অর্ডার আসে, ব্যাপারটা কিন্তু এক ধরনের ঘোলাটে পরিস্থিতি মাঝে মাঝে লেগে যায়। বিষয়টা যদি আমাদের পরিষ্কার করতেন। আসলে এই কোশ্চেনটা বিগত 3 দিন ধরে আমি অনেক জায়গা থেকে পেয়েছি, একই কোশ্চেন। বাট আমি আপনাকে একটু বেটার আনসার দিতে পারবো এই কারণে যে আমি যেহেতু ম্যানুফ্যাকচারিং এর সাথেও জড়িত। আপনি প্রথমে বলেছেন আমরা তো আসলে শুধু আয়োজক না, প্রথম পরিচয় হচ্ছে আমার উৎপাদক। দেন আমরা ইন্টারেস্ট ফিল করলাম যে আমরা কেমন কিছু করতে পারি কিনা, ওই আইডিয়া থেকেই কিন্তু এই জায়গায় আসা। সো অবভিয়াসলি দেখেন, একটা অর্ডার যখন হয়, এটা কিন্তু একদিনে হয় না কখনোই। কেউ যদি বলে থাকে আমি জানি না, বাট আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে বলবো এটা অনেক দিনের একটা ফসল। এবং আগের কথা তাও একটা সময় ছিল, এখন যেই আপনার কমপ্লায়েন্সের বাধাবাধকতা আসছে, বিভিন্ন যে কোয়ালিটি মেনটেনের জিনিসগুলো আসছে, সেগুলো অনেকগুলো ধাপ, ওই ধাপগুলো পেরিয়েই কিন্তু একটা ভালো বায়ার আপনাকে অর্ডার দেবে। তার আগে কিন্তু কখনোই সে অর্ডার প্লেস করবে না, কারণ তাকেও অনেক কিছু মেনটেন করে অর্ডারটা দিতে হচ্ছে। সো
মিনিমাম একটা দুটো সিজন লেগেই যায় আপনার একটা অর্ডার ডেভেলপ করে নেগোসিয়েশন থেকে স্যাম্পলিং থেকে শুরু করে প্রোডাকশনে যেতে। সো 1 বছর 6 মাসে মিনিমাম এখানে একটা টাইম আপনার আসে। আসলে স্পটে অর্ডার ঠিক হয় না, বাট আমাদের এখানে যেটা হচ্ছে আপনি একসাথে এসে একটা প্ল্যাটফর্মে সবাইকে পাচ্ছেন, আপনি সবাইকে জানছেন যে কার কোয়ালিটি কি, কে কি প্রডিউস করছে। আপনার একার পক্ষে যখন আপনি বায়ারের কাছে যাবেন, অনেকগুলো বায়ারের কাছে আপনার পক্ষে যাওয়া সম্ভব না এজ এ ম্যানুফ্যাকচারার। অ্যাট দ্য সেম টাইম একটা বায়ারের পক্ষেও কিন্তু অনেকগুলো ম্যানুফ্যাকচারের কাছে একসাথে যাওয়া সম্ভব না। সো এখানে যেটা হচ্ছে, এটা একটা মার্কেটিং পয়েন্ট, এটা একটা প্ল্যাটফর্ম যেখানে সবাইকে পাচ্ছে। প্রফেশনালরা আমি বলবো যারা এই বিজনেসের সাথে জড়িত ইনফ্যাক্ট, তো তারা সবাইকে পাচ্ছে। তো তারা জানছে কে কি করছে, দে আর স্টার্টিং এ নেগোসিয়েশন ফ্রম দেয়ার, এবং ওখান থেকে একটা সূত্রপাত হচ্ছে তাদের রিলেশনশিপে। সেটাকে কে কতটুকু নিয়ে যেতে পারবে পরেরটা কিন্তু তাদের ক্যাপাবিলিটির, ইন্ডিভিজুয়াল ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করছে যে কোথায় নিয়ে যাচ্ছে, এবং অর্ডারটা তখনই কিন্তু পরে যে জেনারেট হচ্ছে। স্পটে একটা মাধ্যম তৈরি হয়, ওটা অবভিয়াসলি সেটা রেজাল্টটা আরও কিছুদিন পরে আসে। মহিউদ্দিন রুবেল, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে একটু পরে। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। যেন মহিউদ্দিন রুবেল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, মেলার অংশটা শেষ করলাম। যেহেতু আয়োজক হিসেবে আমি ছিলাম, উৎপাদকের দিকে যদি তাকাই, আমরা যদি বাংলাদেশের ডেনিম উৎপাদনের দিকে নজর দিতে চাই, তাহলে আমরা কি দেখতে পাই? আসলে চিত্রটা কি আমাদের জন্য সহায়ক কিনা, কিংবা আমরা যে রপ্তানি বাণিজ্য যেটা আছে ডেনিমের, সেই বাজারটা আসলে কতটুকু আমরা ধরে রাখতে পারছি? আমি আসলে ডেনিম বললে তো ম্যানুফ্যাকচারিং অফ ফ্যাব্রিকও বুঝায়, একই সাথে আমরা গার্মেন্টস শিল্প টোটাল অ্যাজ এ হোল, গার্মেন্টস এক্সপোর্টও বুঝায়। তো দুভাগে আমরা ভাগ করতে পারি, ব্যাকওয়ার্ড এবং ফ্রন্ট সাইড। যেটা এখন ব্যাকওয়ার্ডে যেটা আছে, আমাদের আপনার ফ্যাব্রিক মিলগুলো আছে, আমাদের অলমোস্ট 30টা মতো আমাদের ফ্যাব্রিক মিল এখানে আমাদের দেশে এখন আছে। এবং আমরা প্রায় 60%, 55 to 60% আমরা আমাদের লোকাল প্রোডাকশন দিয়ে ফ্যাব্রিক কনজাম্পশন করছি। বাকিটুকু কিন্তু এখনো আমাদেরকে বাইরে থেকে ফ্যাব্রিক ইম্পোর্ট করতে হচ্ছে। সো এখনো আমরা কিন্তু পুরোপুরি স্বনির্ভর না। অ্যাট দ্য সেম টাইম আমরা ডেনিমের ক্ষেত্রে বলছি আমি, অবশ্যই আমরা বলছি যে আমরা অ্যারাউন্ড 2.5 বিলিয়ন আমরা ডেনিম থেকে আমরা এক্সপোর্ট করছি এখন, যেটা আমরা এক্সপেক্ট করছি বাই 2021 আমাদের বিজিএমইএ কর্তৃক সরকারের সাথে যে আমাদের ঘোষণা 2021-এ 50 বিলিয়ন আমরা টাচ করব, সেখানে আমাদের এক্সপেকটেশন হচ্ছে 7 বিলিয়ন করা, উইচ ইজ নট ভেরি ইজি। অবভিয়াসলি যেভাবে আমরা করছি, আমরা যদি সেভাবে প্ল্যান করে যেতে পারি হয়তো আমরা পারবো। কিন্তু ডেনিমের ক্ষেত্রে দেখেন, অন্য সেক্টরগুলো থেকে ডেনিমটাকে আপনাকে একটু আলাদা করে দেখতে হবে। বিকজ আপনি ডেনিমের যখন আপনি এক্সপোর্টের কথা বলছেন, রপ্তানি বৃদ্ধির কথা বলছেন, আপনার যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা অন্য জায়গাগুলো থেকে অনেক বেশি এখানে ফ্যাক্টফুল আমি মনে করি। কারণ আপনার গ্যাসের যে ব্যাপারটা আছে, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের ডেনিম শিল্পের জন্য। গ্যাস কানেকশন যদি পর্যাপ্ত না থাকে, আপনি যদি গ্যাস কানেকশনগুলোকে ট্রান্সফার করতে আমরা না পারি, নতুন করে আনতে না পারি, বা মিনিংফুলভাবে যদি আমরা সাপ্লাই দিতে না পারি, সেক্ষেত্রে আসলে এই সেক্টরটা কতটুকু গ্রো করবে একটা কোয়েশ্চেন থেকেই যায়। তো এক্ষেত্রে আমাদেরকে নজর দিতে হবে এই জায়গাটাতে, এবং আপনার হাই ভ্যালু এন্ডেড প্রোডাক্টের দিকে, ডেনিমের দিকে আমাদের যেতে হবে। আমরা কিন্তু এখন যেটা করছি, আমরা আমাদের দেশের যে ডেনিম গার্মেন্ট ফ্যাব্রিক দিয়ে আমরা কাজ করছি, সেটা আমরা মিড এন্ড পর্যন্ত আমরা এখানে করছি, বাট আমরা কিন্তু হাই এন্ড ফ্যাব্রিক এখনো আমাদের দেশে উৎপন্ন করছি না। তাতে কি হচ্ছে, আমাদের হাই এন্ড ফ্যাব্রিকের জন্য আমাদের দেশের বাইরে যেতেই হচ্ছে, সেগুলো এনেই আমরা করছি। তো একই সাথে তার মানে আমাদের বিদেশি নির্ভরতা থেকে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমার লোকাল ইনফ্রাস্ট্রাকচার বা জনশক্তি সেই হাই এন্ডের জন্য ডেভেলপ হচ্ছে না। আর আরেকটা যে ব্যাপার হচ্ছে, আমার একটা বড় অ্যামাউন্ট বাইরে চলে যাচ্ছে। আর আপনার যদি এভাবে চলতে থাকে, আপনি তো এক্সপোর্ট ভলিউম বাড়াতে পারবেন না, কারণ আপনার এক্সপোর্ট ভলিউম বাড়াতে হলে আপনার এফওবি বাড়াতে হবে। এফওবি বাড়াতে হলে আপনার ওই হাই ভ্যালু এন্ডেড প্রোডাক্ট এবং ফ্যাব্রিক আপনাকে এখানে করতেই হবে। আর সেক্ষেত্রে যদি সেটার দিকে যদি নজর দেওয়া হয়ে থাকে, সামনের দিনগুলোতে অবস্থাটা কি দাঁড়াবে? আমরা যে আমদানি নির্ভরতাটা কি কমানো যাবে কিনা? যদি আপনি যেসব সমস্যাগুলো বলেন, গ্যাসের সরবরাহ, পানি সরবরাহ, এইসব সমস্যার যদি সমাধান হয়ে থাকে। গ্যাসের সমস্যার সমাধান যদি গ্যাসের ক্ষেত্রে আমাদের জন্য আরো যদি ইজি হয়, ডেফিনেটলি এটা অবশ্যই আমাদের জন্য ইজি হয়ে যাবে টোটাল সেক্টরটাই। ফার্স্ট থিং গ্যাসের জন্য। সেকেন্ড থিং, আসলে শুধু এটাই একটা রিজন না, আপনার ইনফ্রাস্ট্রাকচার সব দিক থেকে আপনাকে ডেভেলপ করতে হবে, রোডস, পোর্ট, আপনার দক্ষ জনশক্তিও তো আপনাকে ওইভাবে। সে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি যে মিড লেভেলের কথাটা কিন্তু প্রত্যেকেই বলে থাকেন, যারা নিট খাত থেকেও এসে থাকেন তারাও বলে থাকেন যে আমাদের মিড লেভেলে এক ধরনের ক্রাইসিস আছে, আমাদের এক ধরনের সমস্যা রয়ে গেছে, আমরা এখনো বিদেশি নির্ভরতার উপরে
ভারতের উপরে, শ্রীলঙ্কার উপরে, এমনকি মাঝে মাঝে তুরস্কের দিকেও আমাদের নজর দিতে হচ্ছে। সেই জিনিসটা আসলে কাটিয়ে ওঠার জন্য কি করা উচিত বলে আপনি মনে করছেন? দেখেন, হাই টেকনিশিয়ান যে লোকগুলো, বিশেষ করে ওয়াশিং এর ক্ষেত্রে, আপনার ডেনিমের ক্ষেত্রে, আমাদের এখনো আসলে ইভেন অ্যাজ এ ম্যানুফ্যাকচারার আমাকেও অনেক সমস্যায় পড়তে, আমরা কিন্তু এখনো বাইরে থেকে লোক আনছি। টার্কি থেকে আমরা টেকনিশিয়ান আনছি, আপনার ইন্ডিয়া থেকে আনছি, শ্রীলঙ্কা থেকে আনছি, পাকিস্তান থেকে আনছি, কারণ ওরা অনেক বেশি এক্সপিরিয়েন্স আমাদের এই সেক্টরটাতে। তো এখানে প্রথম কথা হচ্ছে আমাদের নিজেদেরকে সচেতন হবে, আমরা যেন আমাদের লোকজনকে সুযোগ দেই প্রথমে, আমরা যাতে অ্যাটলিস্ট তাদেরকে ট্রেন আপ করি। বাইরের একটা লোক এনে যদি আনতেই হয়, তার সাথে যাতে আমাদের নিজেদের লোকটাকেও আমরা ট্রেন আপ করার চেষ্টা করি, সুযোগ দেওয়ার চেষ্টা করি। একই সাথে ট্রেনিং ইনস্টিটিউশনগুলো আপনার এখানে কাজে আসতে পারে। সরকার যদি বিভিন্ন বিজিএমই আমরা সবাই মিলে যদি একটা ট্রেনিং ইনস্টিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউটগুলো আমরা করি, আমরা যদি তাদেরকে নতুন করে এখানে ট্রেন করাতে পারি, সেক্ষেত্রে ডেফিনেটলি ফল তো এখানে আসবেই। এখানের মধ্যে সময়ের যে দাবিটুকু, যে সময়ের সাথে আমাদেরকে দৌড়াতে হচ্ছে, পাল্লা দিতে হচ্ছে, সেটা পেরিয়ে, বাধাগুলো পেরিয়ে আগানোর জন্য কি করা উচিত? আমাদের প্রথমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আমাদের দক্ষ জনশক্তি বাড়াতে হবে, আমাদের হাই ভ্যালুয়েন্টেড প্রোডাক্টের দিকে যেতে হবে, আমাদের নতুন নতুন মার্কেটের দিকে আমাদের যেতে হবে। মূলত আসলে এই কয়েকটা ফ্যাক্টরের দিকে যদি আমরা একটু জোরালোভাবে নজর দেই, আমার মনে হয় আমরা এগুলো কাটিয়ে আরো ভালো কিছু সামনের দিকে করতে পারবো বা যেতে পারবো। আপনারা উৎপাদকের দিকে আছেন, নতুন বাজার খোঁজার বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন? নতুন বাজারের আসলে কোনো বিকল্প নেই, কারণ আপনার মার্কেট তো আসলে স্যাচুরেটেড। আপনি এক জায়গায় আপনি কতই বার মার্কেট বাড়াতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা কিন্তু এখনই ইউরোপে ডেনিম শিল্পে আমরা প্রথম অবস্থানে আছি, আমরা সবচেয়ে বেশি এক্সপোর্ট করছি ইউরোপে, দেন আমরা এক্সপোর্ট করছি ইউএসএতে সেকেন্ড, আমরা ইউএসএতে থার্ড পজিশনে আছি এখন। এত কিছুর পরেও কিন্তু ইউএসএর বা আমার যে ডাটাটা ছিল তাতে নেগেটিভ গ্রোথের মধ্যেও কিন্তু আমাদের ইউএসএতে পজিটিভ গ্রোথ হচ্ছে, যদিও খুব রিমার্কেবল না, বাট পজিটিভ গ্রোথ হয়েছে। তো সম্ভাবনা ওখানেও আছে। ওইখানে আমাদের দেখতে হবে যে নতুন বায়ার কিভাবে আমরা ওখান থেকে পেতে পারি, কিভাবে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আমরা ওই জায়গাগুলোতে আমরা পুশ করতে পারি। আর এর বাইরে নতুন যে মার্কেটগুলো, যেমন ধরুন জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া, এগুলো কিন্তু বড় মার্কেট। এই জায়গাগুলো আমরা এখনো, আমার মনে হয়, আমরা ঠিক মতো টাচ করতে পারছি না। আমাদেরকে জনাব মহিদুর রুবেল, কি করতে হবে নতুন মার্কেট খোঁজার ক্ষেত্রে, সে বিষয়ে আপনার সাথে কথা বলছি ছোট একটা বিরতির পর। দর্শক, আর একটা বিরতি নিচ্ছি আনন্দ মতিঝিল থেকে অনুষ্ঠানে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনন্টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। বাংলাদেশের ডেনিম শিল্প এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন ডেনিম এক্সপার্ট লিমিটেডের পরিচালক মহিউদ্দিন রুবেল। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, মেলাটা শেষ হলো, বাংলাদেশের অবস্থানটুকু জানতে যাচ্ছিলাম। নতুন বাজার খোঁজার ক্ষেত্রে আপনি কথা বলছিলেন, বিভিন্ন দিকে নজর দেওয়ার বিষয়গুলো। নতুন বাজারের ক্ষেত্রে আমি কয়েকটা নাম অলরেডি বলেছি। আপনার ব্রাজিল আছে, আমার নর্থ আমেরিকান ওই সাইডটা আছে, তারপরে আপনার অস্ট্রেলিয়া একটা বড় মার্কেট আছে, জাপান। দেখেন, এরপরে কিন্তু আরেকটা, সরি আমি তখন বলিনি, সামনের দিনের জন্য কিন্তু চায়না এবং ইন্ডিয়া একটা বড় মার্কেট হতে যাচ্ছে। কিভাবে, এটার ব্যাখ্যাটা আপনার কাছে জানতে চাই। বিকজ তাদের চায়নার শিক্ষার হার অনেক বেড়ে যাচ্ছে। সো অবভিয়াসলি আপনার ওরা তো এখন নিজেরাই ম্যানুফ্যাকচারিং কম করছে এবং ওদের নিজেদেরই তো ওয়ার্ল্ড পপুলেশনের একটা বড় অংশ চায়নায় আছে, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়াতেও আছে। তো আলটিমেটলি তাদের স্ট্যাটাস বাড়ছে, সেই সাথে তাদের রুচিও চেঞ্জ হচ্ছে, তাদের পোশাক পরিবর্তনও আসছে। অ্যাট দ্য সেম টাইম তারা ম্যানুফ্যাকচারিং থেকে আস্তে আস্তে কিন্তু একটু শিক্ষার হার বাড়ার সাথে সাথে তাদেরও একটু সরে যাচ্ছে। তো আলটিমেটলি ওখানেও একটা বড় মার্কেট হবে। এবং আমার একটা পরিসংখ্যানে জানা ছিল, এক্সাক্ট ডাটাটা আমার এই মুহূর্তে মনে নেই, যে ওয়ার্ল্ড মার্কেটের একটা মেজর পোর্শন কিন্তু আগামী ভবিষ্যতে চায়না এবং ইন্ডিয়াতেই হয়ে যাবে টোটাল, বিকজ ওদের যে আপনি টোটাল জনশক্তি আপনি যদি বিচার করে দেখেন। সো এই মার্কেটগুলোতে এখন থেকে আমাদেরকে সঠিকভাবে চিন্তা করে আগাতে হবে, যাতে আমরা কিভাবে এগুলোতে হিট করতে পারি। আমরা বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করতে পারি ওই জায়গাগুলোতে, বিভিন্ন আমাদের দেশের সরকারের ইপিবির মাধ্যমে বিভিন্ন আমাদেরকে সুযোগ করে দিতে পারে। আমরা যেভাবে ইভেন্ট করছি, আমাদের ইভেন্টের মাধ্যমে আমরা তাদেরকে এখানে এনে আমরা তাদের সাথে একটা যোগসূত্র করতে পারি, আমরাও ওখানে যে ইভেন্ট করতে পারি। সো আলটিমেটলি এই ধরনের স্টেপগুলো নিলে আগামীতে আপনি কিন্তু নতুন মার্কেটগুলোতে ভালো করতে পারবেন। আদারওয়াইজ আপনার পুরনো মার্কেট নিয়ে বসে থাকলে কিন্তু আমার মনে হয় না আমরা খুব বেশি আগাতে পারবো। এগিয়ে চলার ক্ষেত্রে আরেকটা সম্ভাবনা বা আরেকটা সমস্যার কথা যেটা বলা হয়ে থাকে, যে আমরা আসলে ক্লাসিফাইড প্রোডাক্ট, অর্থাৎ আমাদের যে ধরনের মানসম্মত পণ্য সেটা আমরা মাঝখানে আটকে আছি। আমরা খুব হাই ভ্যালু প্রোডাক্টের দিকেও যেতে পারছি না, আবার সেখান থেকে মাঝখানে যেখানে আছে সেখান থেকে আবার সামনের দিকেও এগোতে পারছি না। এই গরমিলটার মাঝখানে আসলে বেরিয়ে আসার জন্য কি করা উচিত? আসলে আমরা একদম যে হাই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করছি না সেটা বলা ঠিক হবে না। আমরা করছি, বাট সেটার পরিমাণটা হয়তো এক্সপেক্ট
এক্সপেকটেশন অনুযায়ী এখনো হচ্ছে না, কারণ যে পরিমাণ এক্সপোর্ট ভলিউম আমরা টার্গেট করছি, আমরা ভবিষ্যতে যেভাবে আমাদের শিল্পকে দেখছি, সেখানে যেতে হলে আমাদেরকে ওই পার্সেন্টেজটা আরো অনেক বৃদ্ধি করতে হবে। বাট আমরা এখনো করছি, আমাদের দেশে এখনো আমাদের দেশে বেশ কিছু বড় বড় গ্রিন ফ্যাক্টরি হচ্ছে, গ্রিন লিড সার্টিফাইড ফ্যাক্টরি হচ্ছে, প্লাটিনাম ফ্যাক্টরি হচ্ছে। সো তারা তো আসলে সেখানে টাচ করছে, অনেক ভালো ভালো ফ্যাক্টরি অনেক বড় বড় বায়ারের সাথে কাজ করছে, অনেক হাই এফওবি তারা অলরেডি প্রডিউস করছে। বাট সেটার পরিমাণটা, গার্মেন্টসের পরিমাণ সংখ্যা এবং এক্সপোর্টের পরিমাণটা আসলে অতটুকু এখনো যায়নি যতটুকু যেতে হলে আমাদের আলটিমেট টার্গেট আমরা অ্যাচিভ করতে পারবো। তো সেখানে আমাদেরকে অবভিয়াসলি নিজেদেরকে সজাগ হতে হবে যে কিভাবে আমরা আমাদেরকে ট্রেন আপ করতে পারি, কিভাবে আমরা ভালো বায়ারের সাথে কাজ করতে পারি, কিভাবে আমরা অন টাইম শিপমেন্ট করতে পারি, বায়ারদের আস্থা অর্জন করতে পারি, দেশের অবস্থা আমরা কিভাবে সার্বিক অবস্থা আমরা আমাদের ব্র্যান্ডিং করতে পারি আমাদের দেশকে। আমাদের দেখেন অ্যাকর্ড অ্যালায়েন্স আমাদের দেশকে যেভাবে করে সার্টিফাই করছে, যেভাবে করেছে, বিশ্বের কোনো দেশে তো আসলে আমাদের জানা মতে এরকম সার্টিফাইড কোনো দেশের সব ফ্যাক্টরি আছে বলে আমরা জানি না। সো এত কিছুর পরে তাদের বায়ারদেরকেও কিন্তু তাদের অবস্থান থেকে বা আমাদের দেশের প্রতি সাপোর্ট থাকতে হবে, তাদেরকেও এগিয়ে আসতে হবে যে না, আমরাও তো ডেফিনেটলি বাংলাদেশের আগের যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে সেগুলো মানে বাংলাদেশ না, বাংলাদেশে অনেক ভালো ভালো ফ্যাক্টরি আছে, অনেক ভালো ভালো উদ্যোক্তা আছে, সরকার অনেক সহনশীল, সরকার অনেক সাপোর্টিভ এই ইন্ডাস্ট্রিটার জন্য। টোটাল এক্সপোর্টের 82% যেখানে আপনার এই ইন্ডাস্ট্রি থেকে আসছে। সো অবভিয়াসলি এখানে আমরা যদি আরও সাপোর্ট করি আর যদি এই কাজগুলো করি, আরও বেশি ভালো করার সুযোগ অবশ্যই থাকবে। আর মহিউদ্দিন রবিল, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে জানতে চাইবো, আমরা যদি বলে মেড ইন বাংলাদেশ যে ব্র্যান্ডটুকু আছে তার মাঝখানেও কিন্তু নিজস্ব কিছু ব্র্যান্ড গড়ে উঠেছে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। 2021-2040 যে টার্গেটটুকু দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে, আমরা কি সুদিন দেখতে পাচ্ছি কিনা বাংলাদেশের? আপনি কি গার্মেন্টস শিল্পের দিকে? অবভিয়াসলি আমরা তো মনে করছি, শুধু আমরা আশা করছি ডেফিনেটলি। গার্মেন্টস শিল্প দেখেন বর্তমানে আমরা শিল্প বলতে প্রথম যদি কথা আসে গার্মেন্টস শিল্পেরই কথা আসে। আজকে গার্মেন্টস শিল্পের উপরে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতির অনেক বড় একটা অংশ ডিপেন্ড করে। শুধু অর্থনীতি না, আমাদের দেশের যেই জনবল আছে, আমরা প্রায় 44 লক্ষ শ্রমিক এখানে সরাসরি কাজ করছে। সরাসরি যদি আপনি বাদ দেন, সরাসরির পিছনে যে ভূমিকাটা যাদের আছে, অনেকগুলো সাপোর্টিভ আপনার সেক্টর আছে, ইন্স্যুরেন্স আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, ট্রান্সপোর্টেশন আছে। তো সবগুলো মিলিয়ে কিন্তু একটা বড় একটা অংশ কিন্তু এই শিল্পের উপর। সো অবভিয়াসলি আমরা যেভাবে ভালো করছি, প্রতিটা সেক্টর থেকে যেভাবে সবাই এগিয়ে আসছে, সরকার যেভাবে সাপোর্ট দিচ্ছে, তাতে করে আমরা তো আগাচ্ছি। এবং আমরা আমাদের এক্সপোর্ট, আপনি লাস্ট ডাটাগুলো দেখেন, আমরা গত বছর আমরা এক্সপোর্ট করেছি, রিসেন্টলি আমাদের এক্সপোর্ট হচ্ছে 28 বিলিয়ন ছিল। সো অবভিয়াসলি আমরা কিন্তু 20, 25, 28 আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং সবকিছু যেভাবে পজিটিভলি চলছে, যদি অনাকাঙ্ক্ষিত কোনো কিছু আমাদেরকে পিছনে ফেলে না দেয়, বারবার আমরা সবসময় সংঘাত করতে প্রস্তুত, সেগুলো করেই আমরা সামনে এগিয়ে আসছি। এবং আমরা বিশ্বাস করি যত কিছু হোক না কেন, আমাদেরকে ডেফিনেটলি কেউ আটকাতে পারবে না। আমাদের এই সাপোর্ট যদি আমরা পাই, আমরা সবসময় ভালো করছি, আরো ভালো করতে পারবো বিশ্বে। জনাব মহিউদ্দিন রবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আশাবাদের কথা আপনি জানিয়েছেন। আমরা আশা করছি সেই সুদিন দেখতে পাবে বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।